নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অদিতি এবং অনিশ, কলমে কল্পনা চক্রবর্তী। রোজকার মতো স্টেশনে এসে দাঁড়ালো অদিতি। ফাল্গুনের শুরু, এখনই বেশ গরম লাগছে। রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে নিজের অজান্তেই ডান হাত উল্টে ঘড়িটা দেখে দিল। কাটায় কাটায় ঠিক 9:10। 35 বছর ধরে এমন সময় স্টেশনে আসছে, কেমন যেন নেশার মতো রক্তের মধ্যে মিশে গেছে। কিছুদিন আগেও 9:10 ট্রেনটা ধরতে হতো রোজ, ঘণ্টাখানেক ট্রেনে, তারপর নেমে মিনিট পাঁচেক হাঁটা। 10:15 থেকে 10:30টার মধ্যে স্কুলে ঢুকতেই হতো। অদিতি সবসময় সময়ের আগেই ঢুকেছে। এত বছরের চাকরি জীবনে এর অন্যথা খুব একটা হয়নি। কাজের প্রতি নিষ্ঠা আর নিয়ম শৃঙ্খলাকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। মাধবপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে বর দিদিমণিকে এ কারণে স্থানীয় লোকেরাও অত্যন্ত শ্রদ্ধার সাথে সমীহ করে চলত। কিন্তু আজকাল অদিতি প্রায় সময়ই মনে হয় জীবনের জন্য নিয়ম ভাঙাটাও মাঝে মাঝে জরুরি। এখন আর স্কুলে যাওয়ার তাড়া নেই। মাস 6 হলো দীর্ঘকালীন ছুটি হয়ে গেছে, অবসরকালীন ছুটি। যেহেতু সেপ্টেম্বর মাসের শেষের দিনে অবসর নিয়েছে, তাই প্রথমে কিছুদিন তো মনে হয়েছিল যেন পুজোর ছুটির অবসর চলছে। ছুটি ফুরোলেই আবার স্কুল যাওয়া। বিশ্বাস করতেই অনেকটা সময় লেগেছে যে স্কুলে তাকে আর যেতেই হবে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে ছোট ছিল, ঘরে বাইরে কাজ করতে করতে হিমশিম খেত অদিতি, আর ভাবত দিনগুলো কেন 24 ঘন্টা না হয়ে 48 ঘন্টার হয় না। তবু তো তখন বড়দিদিমণির দায়িত্ব ছিল না। চাকরিতে ঢোকার প্রথম দিনটার কথা আজও মনে পড়ে অদিতির। স্কুলে বরাবরই প্রথম সারিতে থাকার জন্য দিদিমণিদের পক্ষপাতিত্ব ছিল কিছুটা। MA পরীক্ষার তখনও রেজাল্ট বের হয়নি। স্কুলের বড়দি ডেকে বলেছিলেন 3 মাসের জন্য শিক্ষা দিদিমণির জায়গায় পড়াতে হবে, ডেপুটেশনে। শিক্ষা দিদিমণি তখন মেটারনিটি লিভে। বাড়িতে সবাই খুব খুশিই হয়েছিল, ভেবেছিল এখানেই বোধহয় চাকরিটা পাকা হবে। অদিতিরও খুব ভালো লেগেছিল, নিজের স্কুল বলে কথা। কিন্তু হলো না। শিক্ষা দিদিমণি কাজে জয়েন করার আগেই ম্যানেজমেন্ট ওকে সরিয়ে নতুন একটা মেয়েকে ওই জায়গায় রাখল। অদিতি পরে শুনেছিল মেয়েটি কোনো বিশেষ এক নেতার আত্মীয়। তবে চাকরির জন্য খুব একটা কষ্ট করতে হয়নি অদিতিকে। এক চান্সেই এই মাধবপুর বালিকা বিদ্যালয়ে চাকরি পেয়েছিল। প্রথম দিকে ট্রেনের জার্নিটা পছন্দ হয়নি, তারপর অভ্যস্ত হয়ে গেছিল। অবসরটা টের পাওয়ার পর ভেবেছিল বেশ হৈ হৈ করে ছুটি কাটাবে, কোনো কাজ নেই, কোনো তাড়া নেই, বেশ লাগছিল। কিন্তু কটা দিন যেতে না যেতেই হাঁপিয়ে উঠল। ফ্ল্যাটটা এত বড় যে একা একা সারাদিন থাকতে দম বন্ধ হয়ে যায়। বাড়িতে ঠিকই কাজের লোকের পাট শেফালি আসার পর থেকেই নেই। শেফালি একাই সব কাজ করে, যন্ত্রের মতো কাজ করে যায়, কিন্তু মুখে একেবারেই কথা নেই। যেটুকু জিজ্ঞাসা করা হয় সেটুকুরই উত্তর, যতটা সংক্ষিপ্ত দেওয়া যায় ততটুকুই বলবে। তার বেশি একটা কথাও নয়, বরং ঘাড় নেড়ে ইশারায় বলা গেলেও তাই করে। সত্যি কথা বলতে গেলে শেফালির এই গুণটাই অদিতির একসময় সব থেকে ভালো লাগতো। কাজের লোকেদের বেশি বকবক করা, এবাড়ি ওবাড়ি কথা চালাচালি করা, এই কারণেই ঠিকে কাজের লোকের ওর কোনো দিনই পছন্দ ছিল না। আর এখন রিটায়ার করার পর মনে হয় শেফালিটা একটু বেশি কথা বলে, কাজটা একটু কম করলেই ভালো হতো। এই পাড়াটায় বছর 5 হলো এসেছে ওরা। এখানে ফ্ল্যাটের সংখ্যাই বেশি। এখনও পাড়ার কারোর সাথে তেমনভাবে ঘনিষ্ঠ হয়নি। স্কুল যাওয়া আসার সময় যেটুকু দেখা হতো। নিজেদের ফ্ল্যাটের বাসিন্দাদের সাথেই তেমন পরিচয় নেই অদিতির। লিফটে বাই চান্স কারোর সাথে দেখা হলে হাই হ্যালো, তার বেশি নয়। এখানে কেউ কারোর সাথে মেশে না, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। অদিতি 2-1বার চেষ্টা করেছিল, কিন্তু কেউ খুব একটা আগ্রহ দেখায়নি। এখানে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদেরই কেউ খোঁজ রাখতে চায় না। অথচ ওদের পুরনো বাড়ি, অর্থাৎ ও শ্বশুর বাড়ির পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকেই প্রত্যেককে চিনত। বহুদিন ছিল ও পাড়াতে। শ্বশুরমশাইয়ের একতলা বাড়িটা প্রতীক অকালে চলে না গেলে হয়তো দোতলা হয়ে যেত।
অদিতির এক ছেলে এক মেয়ে। মেয়ে অত্রি বড় আর ছেলে অগ্নি ছোট। ছোটবেলা থেকে এই দুই ভাই বোন পড়াশোনাতে ব্রিলিয়েন্ট। অত্রি কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে নিজেরই এক সহপাঠী সোমেশকে। বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আছে। বছর দুয়েক হলেও ফুটফুটে একটা মেয়ে হয়েছে। অগ্নি ডাক্তার, ইংল্যান্ডের এডিনবার্গে আছে। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। ওরও একটা ছেলে হয়েছে, মাস 8 বয়স। দুজনেই বছরে একবার করে দেশে আসে। অদিতিকেও নিয়ে গেছে দুজনেই। সযত্নে ঘুরিয়েছে মাকে, যতটা সম্ভব দেখিয়েছে দ্রষ্টব্য স্থানগুলো। দুজনেই ইচ্ছে প্রকাশ করেছে অদিতির চাকরির অবসরের পর ওকে গিয়ে রাখবে ওদের কাছে। যদিও অদিতির কলকাতা ছেড়ে বরাবরের মতো কোথাও যাবার ইচ্ছে নেই। এখন বিজ্ঞানের অগ্রগতির ঘরে বসেই ছেলে মেয়েদের সাথে ভিডিও কলে দেখা সাক্ষাৎ, কথা বলা হচ্ছে প্রায় সময়। আগে অবশ্য রোজই কথা হতো। দুজনেই নিজেদের পছন্দ মতো বিয়ে করলেও অনুষ্ঠান এবং বিয়ের যাবতীয় কাজ অদিতি নিজের হাতেই করেছে। ওদের বাচ্চাদের অবশ্য কোনোদিনই দেখাশোনা করতে হয়নি অদিতিকে। দুজনেই শ্বশুর শাশুড়ি সামলেছে সব। অদিতি স্কুল ছেড়ে যেতে পারেনি। গান শুনতে খুব ভালোবাসে অদিতি, কিন্তু সারাদিন গান শোনা, টিভি দেখা এসব করেও সময় কাটানো খুব মুশকিল। বই পড়তে এত ভালোবাসতো, কিন্তু এক এক সময় তাও ভালো লাগে না, সময় যেন কাটতেই চায় না। মাঝে মাঝে বুকের ভেতরটা কীরকম হু হু করে, কান্না পায়। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেই সব ব্যস্ততার দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। একা থাকতে থাকতে ক্রমশ অস্থির হয়ে ওঠে অদিতি। হঠাৎই একদিন স্টেশনে এসেছিল, আর তখনই ওর মনে হয়েছিল এর থেকে সময় কাটানোর ভালো জায়গা আর হতেই পারে না। আগে ড্রাইভ করিম ওকে রোজ বালিগঞ্জ স্টেশনে পৌঁছে দিত, এখনও দেয়। বয়স হয়েছে, অফিস টাইমে বাসে চড়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ছেলেদের বিব্রত করতে চায় না অদিতি। দুপুরবেলা ফেরার সময়টা ফাঁকা ট্রামে ফিরতে ও বেশ ভালোই লাগে। বিকেলের দিক থেকে একটা কাজও জুটে গেছে। বালিগঞ্জ স্টেশনের কাছাকাছি খালপাড়ে একটা বস্তি আছে। ওখানে একটা বয়স্ক শিক্ষার স্কুল আছে, একটা এনজিও চালায় সেটা। তারা নিজে অবশ্য কথা অদিতিকে বলতে ভরসা পায়নি। অদিতি নিজে যেচে এই কাজটা নিয়েছে। যদিও ছেলে মেয়ে কারোরই সেটা পছন্দ নয়। ওদের কথা, অবসরের পর খাও দাও, ঘোরো বেড়াও, এনজয় করো। টাকার ব্যাপারে ওদের কোনো কঞ্জুসি নেই। যদিও ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয় না অদিতির, নিজের পেনশনই যথেষ্ট। কিন্তু তারা পাচ্ছে, কষ্ট পায়, তাই তারা যখন তাদের সুবিধা মতো টাকা পাঠায় অদিতি নিষেধও করে না। আজ স্টেশনে ঢুকেই এদিক ওদিক তাকিয়ে প্রথমেই একটা বসার জায়গা খুঁজল, কিন্তু পেল না। অফিস টাইম, স্টেশনে বেশ ভিড়। সবাই উদ্ভ্রান্তের মতো ছুটছে ঈপ্সিত ট্রেন ধরার জন্য। কত ধরনের মানুষ, কারো কথা বলার সময় নেই, সবারই তাড়া। এক একটা ট্রেন আসছে আর সবাই যেদিক ছুটছে ট্রেন ধরবে বলে। অফিস টাইমে মানুষগুলো যেন পাগল হয়ে যায়, কোনো সেন্স থাকে না। ট্রেনে ওঠার জন্য মারামারি, ঠেলাঠেলি, গুতোগুতি পর্যন্ত করতে কারো বাজছে না। এসব অবশ্য দীর্ঘদিনের চেনা চিত্র অদিতির কাছে। অদিতি একটা কোণ দেখে দাঁড়ালো। ওর খুব অদ্ভুত লাগলো। মনে হলো একটা মানুষ দুদিন আগেও এত প্রয়োজনীয় ছিল, যাকে ছাড়া একটা দিনও চলতো না। হঠাৎ করে এই মানুষটা কেমন অপ্রয়োজনীয় হয়ে যায়। তাকে নিয়ে কারো আর কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ একটা হৈ হৈ চিৎকার গেল গেল রব ভেসে এলো পাশের প্ল্যাটফর্ম থেকে। কিছু লোক ছুটল সেদিকে। ছুটন্ত একটা লোককে জিজ্ঞেস করে জানালো, একটা লোক ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। অদিতির মনটা বিষণ্ণ হয়ে গেল। যত দিন যাচ্ছে মানুষের সহিষ্ণুতা কমছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। কোন পরিস্থিতিতে মনের অবস্থা কোন পর্যায়ে গেলে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় তা অদিতি বুঝতে পারে না। এখন দেশের যা অবস্থা, মৃত্যু যেখানে সেখানে ওত পেতে আছে। কখন যে কে তার ফাঁদে পড়ে। ছেলে মেয়ে দুটো বিদেশ বিভুঁইয়ে থাকে পরিবার নিয়ে। মনে সবসময় ওদের জন্য দুশ্চিন্তা লেগেই থাকে।
চোখ বন্ধ করে মনে মনে ওদের মঙ্গল কামনায় ঠাকুরকে স্মরণ করে মাথায় হাত ঠেকায় অদিতি। ওর জীবনেও এমন কত সময় এসেছে যখন বাচ্চাটা অসহনীয় হয়ে পড়েছে। অত্রি আর অগ্নির মুখে চেয়ে দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছে, তবুও মরে যাবার কথা ভাবেনি। আত্মহত্যা মানে জীবনে হেরে যাওয়া। ওর কাছে জীবন একটা চ্যালেঞ্জ, এক একটা লড়াই আর এক ধাপ এগিয়ে যাওয়া। ছেলে মেয়েকেও অদিতি এভাবেই জীবনকে দেখতে শিখিয়েছে। অত্রি আর অগ্নি দুজনেই নিজেদের জীবনে কৃতি সফল। অদিতির গর্ব ওরা। অদিতি একা হাতে ওদের করেছে। দুই ছেলে মেয়েকে নিয়েই তারা ব্যস্ত, কিন্তু মায়ের প্রতি তাদের কর্তব্যের কোনো ত্রুটি নেই। এমনকি তারা বড় হবার পরেই অদিতিকে বলেছিল, সারা জীবন তো অনেক কষ্ট করেছো, এবার ছুটি নাও। কিন্তু অদিতি চাকরি ছাড়েনি। টাকার প্রয়োজন না থাকলেও স্কুলে এত বছরেও রক্তের সাথে মিশে গেছে। তাছাড়া একদিন অসময়ে যে স্কুল ওকে আশ্রয় দিয়েছে, যে সহকর্মীরা সুখে দুঃখে ওর পাশে থেকেছে, তাদের ছেড়ে দিতে ওর মন চায়নি। ছেলে মেয়ে দুজনেই আর মায়ের ইচ্ছেতে বাধা দেয়নি। বলেছে, মা তুমি যা ভালোবাসো, যাতে খুশি থাকো তাই করো। অবসরের পরও অদিতি ভেবেছিল স্কুলের কাজটা করবে, মাইনে পাবে না তাতে কি, টাকার তো তেমন প্রয়োজন নেই, কাজের মধ্যে থাকবে। কিন্তু পরে দেখা গেল তাতে বেশ কিছু সমস্যা। স্কুলে নিজে প্রধান হয়ে যেভাবে কাজ করেছে, স্কুল পরিচালনা করেছে, অন্যের অধীনে থেকে তা সম্ভব নয়। একটু পরেই যথারীতি ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে গেল। অফিস টাইম, বেশিক্ষণ লাইন বন্ধ থাকলে ভিড় বাড়বে, লোকেদের মধ্যে অসহিষ্ণুতা বাড়বে। ট্রেন চলা শুরু হতে আবার হুড়োহুড়ি পড়ে গেল। অদিতি এতক্ষণ একটা বসার জায়গা পেয়ে বসেও পড়েছে। কয়েকজন কাজের মেয়ে স্টেশনের মেঝেতে বসে নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করছে। একজন তার ব্যাগ থেকে একটা স্টিলের টিফিন বক্স খুলে কাজের বাড়ি থেকে দেওয়া রুটি তরকারি বের করে খেতে শুরু করলো। ক্যানিং যাওয়ার ট্রেন ধরবে ওরা। ক্যানিংটা 1 ঘন্টা পর পর আসে। কাছেই একটা চায়ের দোকান। অদিতি এর মধ্যে চাওয়ালার কাছে বার দুয়েক চাও খেয়েছে। লোকটা খুব ভালো চা বানায়। মাটির ভাঁড়ে চা খেতে অদিতির ভীষণ ভালো লাগে। ফোনটা ব্যাগ থেকে বের করে নেট অন করতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টকটক করে কয়েকটা মেসেজ ও ভিডিও ঢুকলো। অদিতি শুধু চোখ বুলিয়ে দেখে নিল তেমন জরুরি কিছু মেসেজ আছে কিনা। জবাব দিল না। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়ে দুজনকে এবং খুব ঘনিষ্ঠ আত্মীয় বা সহকর্মীদের গুড মর্নিং জানিয়ে অদিতি নেট বন্ধ করে দেয়। নয়তো আজে বাজে মেসেজের জ্বালায় অস্থির। বেশ কয়েকটা ট্রেন এলো গেল। লোকেদের ভিড় চলতে চলতে উড়ে আসা টুকরো টুকরো সংলাপ শুনতে শুনতে তন্ময় হয়ে গেছিল অদিতি। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করল। ইদানিং বয়স বাড়ার সাথে সাথে বাতের ব্যথা, হাই প্রেশার এসব কিছু নতুন উপসর্গ দেখা দিয়েছে। তার সাথে ঘন ঘন টয়লেট যাওয়াটাও শুরু হয়েছে। ডাক্তারের পরামর্শে ডায়েট চার্ট, ওষুধ ও কিছু নিয়মিতও খায়। স্টেশনের টয়লেটগুলো বড় অপরিচ্ছন্ন, যাত্রীরাই অপরিচ্ছন্ন করে রাখে। প্রথমত রেল কর্তৃপক্ষ ঠিকঠাক করায় না, তাছাড়া যাত্রীরাও ঠিকমতো জল দেয় না। স্টেশনের বাইরে নতুন একটা পে টয়লেট আছে, সেটা এখনও অতটা পরিচ্ছন্ন নয়, অপরিষ্কারই বলা চলে। অদিতি হাত উল্টে ঘড়ি দেখল প্রায় 11টা। অফিস টাইম পার হয়ে যাওয়াতে স্টেশনটা একটু ভিড় মুক্ত হয়েছে। টয়লেটের দিকে যেতে গিয়ে দেখল এক জায়গায় একটা জটলা, কিছু একটা ঘিরে কৌতুক, টিপ্পনি, আলোচনা চলছে। শুনলে যে লোকটা লাইনে ঝাঁপ দিয়েছিল সে বরাত জোরে বেঁচে গেছে। ট্রেনটা নাকি তখন তত জোরে স্পিড নেয়নি, ফলে ব্রেক কষে লোকটাকে বাঁচানো গেছে। রেল পুলিশের লোক ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করছে। অদিতির চেহারার মধ্যে এমন একটা আভিজাত্য মিশ্রিত ব্যক্তিত্ব আছে যা এই 60 বয়সেও মানুষের কাছ থেকে সম্ভ্রম আদায় করে নেয়। ওকে দেখেই ভিড়টা সরে গিয়ে পথ করে দিল। আধময়লা জামা কাপড়, উস্কো খুস্কো চুল, মাথায় একটা ব্যান্ডেজ, কোনোই হাঁটু ছুলে গিয়ে রক্তাক্ত। শীর্ণকায় লোকটা মাথা নিচু করে বসে আছে।
বিহারি কনস্টেবলটা আধা হিন্দি আধা বাংলা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু লোকটা একেবারে বোবা, একটা কথারও জবাব দিচ্ছে না। অদিতিকে কাছে গিয়ে দাঁড়াতে দেখেই কনস্টেবল বলল, দেখিয়ে না ম্যাডাম, কুছ ভি বলছে না, আতা পাতা তো বলবে না। ঠিক এমন সময় লোকটা মুখ তুলে অদিতির দিকে ঘোলাটে চোখ দুটো তুলে ঘাড় উঁচু করে অদিতিকে দেখেই নড়ে চড়ে সোজা হয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল। আর তক্ষুনি একটা ঝাঁকুনি খেল অদিতি। লোকটার মুখের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল অদিতি। কে ও? অনিসদা না ওর প্রেতাত্মা? এই অস্থি চর্মসার লোকটার সাথে সেই স্বাস্থ্যোজ্জ্বল তারুণ্যের ভরপুর অনিশের সাথে মেলাতে পারল না, কিন্তু এক ঝলকে কোথায় যেন একটা মিল আছে, যার জন্য অদিতির এক পলকে অনিশের পুরনো মুখটা ভেসে উঠল। অদিতিদের পাশের বাড়িটাই ছিল অনিশের মামার বাড়ি। অদিতির থেকে বছর 7 বড়। অদিতির জ্যাঠতো দাদা বাবলু তার বয়সী। অনিশ পড়াশোনায়, বিশেষ করে ইংরেজিতে খুব দুঃখর ছিল। অদিতিকে আর ওর ছোটদাকে পড়ানোর সময় কতবার কান টান মুলে দিয়েছে পড়া ঠিক মতো না পারলে। পুজোর ছুটি আর বড়দিনের ছুটিতে অনিশের মা টুলু পিসি বাপের বাড়ি আসুক না আসুক, অনিশরা দু ভাই আসতই আসত। স্কুলে ফাইনাল পরীক্ষার সব পড়াই মিলে পিকনিক হতো। পুকুরে সাঁতার কাটা, লুকোচুরি খেলা, শীতের রাত্রে অনিশের দাদুকে ঘিরে সবাই মিলে ভূতের গল্প শোনা, শীতের দুপুরে ছাদে গিয়ে লুকিয়ে মায়ের আচারের বয়াম থেকে আচার চুরি করে খাওয়া, বাবলু তাকে ভাতের থালা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পুলিশ যেদিন গুলি করে মেরে ফেলল, এই অনিস্তা না থাকলে সেদিন জেঠুকেও সামাল দিত। এই দিনটার কথা মনে করে আজও শিউরে উঠল অদিতি সেই অনিস্তা। সেই হতচকিত বিমূঢ় ফ্যালফ্যাল করে চেয়ে থাকা লোকটাকে সেদিন সোজা বাড়িতে এনে তুলেছিল অদিতি। বাড়িতে আনার পরও বেশ কয়েকটা দিন অনিশ যেন প্রাণহীন, অনুভূতিহীন একটা জড় পদার্থের মতো ছিল। টানা দিন 15 সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টে আর অদিতির চেষ্টায়, সেবা শুশ্রূষায় ধীরে ধীরে সুস্থ হয় অনিশ। একটু একটু করে সবই জেনেছে অদিতি। জীবনে পরম মূল্যবান সময় এবং শেষ করপথটুকু দিয়ে 2 ছেলেকে মানুষ করে। বৃদ্ধাবস্থায় সেই সন্তানদের কাছে উপেক্ষা, অবহেলা, অনাদর আর অপমানের ইতিহাস। অনিশের স্ত্রী যতদিন ছিলেন দুজনে মিলে সহ্য করেছেন। স্ত্রীর মৃত্যুর পর একদিকে অসহায়তা, একাকিত্ব, অন্যদিকে লাঞ্ছনার আধিক্য, এমন অসহনীয় পরিস্থিতি যে শেষ পর্যন্ত রেল লাইনে প্রাণ দেবার পথটাই বেছে নিতে বাধ্য হয়েছিল অনিশ। সব শোনার পর সেই অপমানের জীবনে অনিশকে আর ফিরে যেতে দেয়নি অদিতি। অনিশ কিন্তু থাকতে চায়নি, বরং আতঙ্কিত গলায় বলেছিল, আমাকে তোর বাড়িতে রাখবি? লোকে কি বলবে? তাছাড়া তোর ছেলে মেয়েরা মেনে নেবে? অদিতি নিজের ছেলে মেয়ের ওপর অগাধ আস্থা। ফু দিয়ে উড়িয়ে দিয়েছিল অনিশের আশঙ্কা। বলেছিল, তুই আমার ছেলে মেয়েকে চিনিস না অনিশদা, আমি একা থাকি, ওদের খুব চিন্তা আমাকে নিয়ে। তুই আমার সাথে থাকছিস জানলে ওরা খুব খুশি হবে। দেখতে দেখতে একটা মাস কোথা দিয়েছে কেটে গেল টেরই পেল না ওরা। দুজনে ভোরবেলা একসাথে প্রাতঃভ্রমণে যায়, বাজার করে, বয়স্ক শিক্ষার স্কুলে পড়ায়। ইতিমধ্যে অদিতি নিজের টাকার থেকে স্কুলের ঘর তৈরির জন্য 5 লাখ টাকা স্কুলের ফান্ডে দিয়েছে, আরও দেবে বলেছে। শিক্ষার খুব প্রয়োজন দেশে। শেফালি তো আছেই, তাও এক এক দিন দুজনে মিলে একে অপরের পছন্দ মতো রান্না করে, টিফিন বানায়, ছোটোবেলায় কে কী ভালোবাসত মনে করে, কথা বলে, গল্প করে, রাগ অভিমান করে, একে অপরের সাথে খুনসুটি করে। অতীতের স্মৃতিচারণায় কখনো মধুর, কখনো বা স্তব্ধ, কখনো চোখে টলটল করে অশ্রু, কখনো হাসি ঠাট্টায় মশগুল। ওদের দেখলে মনে হয় দুটো পরিণত মানুষ যেন টাইম মেশিনে চেপে কৈশোরে ফিরে গেছে, সুখে ভরপুর দুটো মানুষ। ছেলে মেয়েকে নিজের মুখে সব বলবে ভেবেছিল, কিন্তু ফোন করে জানলো ছেলে কি এক সেমিনার নিয়ে ব্যস্ত, নাওয়া খাওয়ার সময় নেই। আর মেয়ে তো আগেই মাকে জানিয়েছে বরের সাথে মেয়েকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে, ফিরতে তার আরও মাসখানেক দেরি আছে। ট্যুরে মাঝে মাঝে বার 2-3 ফোন করে অদিতির খোঁজ খবর নিয়েছে অবশ্য,
কিন্তু এত ব্যস্ততার মধ্যে অদিতি নিজের কথা বলে ওদের বিব্রত করতে চায়নি। ভেবেছে বাসায় ফিরুক, ধীরে সুস্থে বলা যাবে। মাস তিনেকের মাথায় দুই ভাই বোন একেবারে সপরিবারে হাজির। ফোনে ওরা এই নিয়ে আলোচনা করতে রাজি হয়নি। ছেলে মেয়ের সাথে অদিতি কথা বলতে গিয়েই টের পেল দুই ভাই বোন নিজেদের মধ্যে এক প্রস্থ আলোচনা পরামর্শ করেই এসেছে। বহু ব্যাপারে ওদের মত ভিন্ন হলেও এই একটা ব্যাপারে ওরা একমত। ওদের দুজনেরই আপত্তি এভাবে একজন অনাত্মীয় পুরুষের সাথে অদিতির এক ছাদের তলায় থাকা নেই। ওদের সাফ কথা, দয়া মায়ার ব্যাপার, ওনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, যা টাকা লাগবে আমরা বিয়ার করব। আর যদি তোমার একা থাকতে অসুবিধা হচ্ছে তাহলে আমাদের কারো কাছে থাকো। আর যদি একান্তই এখানে থাকতে মন চায় তো শেফালি পিসি তো আছেই, আরও একজন মহিলা কোনো রিলেটিভকে রেখে নাও। আর যদি আনসেফ লাগে তাহলে একজন কেয়ারটেকার রাখতে পারো। বাদবাকিটা আর শেষ করো না। ছোট জন্তু উত্তেজিত হয়ে বলেই ফেলল, ছি ছি, তোমার জন্য রিলেটিভদের কাছে মুখ দেখাতে পারছি না। এই তো মুনের ছোট মামা ফোন করে বলল, অগ্নি তোমার মা কী শুরু করেছেন, বয়ফ্রেন্ড কি ডেয়ারলি ঘুরে বেড়াচ্ছেন। ভালো ভদ্র ফ্যামিলি দেখেই তো মেয়েটার বিয়ে দিয়েছিলাম। বড়জনও কম যায় না, তারও নাকি শ্বশুরবাড়িতে মাথা হেট হয়ে যাচ্ছে মায়ের জন্য। অদিতি নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। রিলেটিভ যখন প্রতীক মারা গেছিল তখন অত্রির 10 আর অগ্নির 7, কোথায় ছিল তখন ওইসব আত্মীয় স্বজন? ওদের মানুষ করার জন্য ঘরে বাইরে কি অমানসিক পরিশ্রম করতে হয়েছে একা অদিতিকে। অদিতি স্তব্ধ, তীক্ষ্ণ দৃষ্টিতে নিঃশব্দে চেয়ে আছে ছেলেমেয়ের মুখের দিকে। ছেলে মেয়ে দুজনকেই মায়ের এই দৃষ্টি ভালো করেই চেনে বোঝে। অত্রি সুর পাল্টে আমতামতা করে বলে, তা ওনাকে যদি বাড়ি থেকে অন্য কোথাও পাঠাতে না ইচ্ছে করে তাহলে ওনাকে বিয়ে করে না। ওনারও তো শুনেছি ওয়াইফ নেই। আমার আর ভাইয়ের কোনো আপত্তি নেই, কি বল ভাই? বলে ভাইয়ের দিকে হাত বাড়ায় অত্রি। বিয়ে? অতি দুঃখেও হাসি পেল অদিতির। যখন প্রতীক হঠাৎ করে চলে গেছিল তখন তোরা কতটুকু ছিলি? সহকর্মী, পাড়া প্রতিবেশী কতজনই তো সহানুভূতির চলে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে। এই সমাজে বিধবাদের পুরুষরা খুব সহজলভ্য মনে করে। স্ত্রী, সন্তান, নিজের সংসারকে নিরাপদ দূরত্বে রেখে চোরের মতো কত কাপুরুষ ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে। অদিতি ঘেন্না করে তাদের। শ্রদ্ধা করার মতো যারা ছিল তাদের প্রতি কৃতজ্ঞ অদিতি। মেয়েদের বাঁচতে গেলে কোনো না কোনো পুরুষকে অবলম্বন করে বাঁচতে হবে, এই ধারণাটাই বড় ক্লিশে মনে হয় ওর। একটা ছেলে যদি একা বাঁচতে পারে তবে একটা মেয়ে কেন একা বাঁচতে পারবে না? অদিতি কঠিন গলায় বলে, এক ছাদের তলায় একজন পুরুষের সাথে থাকতে হলে স্বামী স্ত্রীর পরিচয়ই থাকতে হবে, এই কনসেপ্টে আমি মানি না। দুটো মানুষ তো বন্ধু হয়েও একসাথে থাকতে পারে। তারপর ততোধিক কড়াসরে বলেছে, আমার জীবনটা একান্তই আমার। তোমরা বড় হওয়ার পর তোমাদের কোনো ইচ্ছাতে যেমন আমি বাধা দিইনি, তেমনি আমার জীবনেও আমার ইচ্ছেতে কেউ নাক গলাক আমিও সেটা চাই না। তর্কের মাঝে একবার অনিশ এসেছিল, সংকুচিত দ্বিধাগ্রস্ত অপরাধীর মতো, হয়তো বিদায় নেবার জন্য। কিন্তু তার আগেই অদিতি ওকে জানিয়ে দিয়েছে, অনিশদা তুই যেতে চাস যাবি, আমি বাধা দেব না। কিন্তু আমাদের এই একসাথে থাকাটার মধ্যে কোনো অন্যায় নেই। আমরা দুজনে একসাথে এক ছাদের তলায় থেকে কোনো অন্যায় করিনি। সারা বাড়ি শুনশান, রাত গভীর থেকে গভীরতর, কারো চোখে ঘুম নেই। অত্রি আর অগ্নি দুজনে ভালোভাবেই চেনে অদিতিকে। ওরা ভাবছে কিভাবে কোন পথে গেলে অদিতি নিজে থেকেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে। যদি না বদলায় ওদের পরবর্তী পদক্ষেপ কি হবে? অনিশ ভাবছে একসময় ইংরেজি সাহিত্যে ওর ভালোই দখল ছিল, অনেক ছাত্রছাত্রী পড়িয়েছে, আবার নতুন করে শুরু করে স্বাবলম্বী হতে পারবে কি? অদিতির চোখেও ঘুম নেই, ভাবছে আবার একটা লড়াই শুরু। সারা জীবন অনেক লড়াই করেছে, অল্প বয়সের উজ্জ্বলতা, সপ্রতিভাতা, বাকপটুতা, নিজে অনেক বক্রোক্তি, কটূক্তি, বিধবা হবার পর চরিত্রের অপবাদের বিরুদ্ধে, স্কুলের উন্নতির জন্য সেক্রেটারি ও স্থানীয় কিছু সুবিধাবাদীদের বিরুদ্ধে, ছেলে মেয়েকে বড় করতে গিয়ে নানা প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে। অদিতি কখনো কারো সাথে আপোষ করেনি,
কখনো মাথা নিচু করে হার মানিনি, কিন্তু আজ এই বয়সে একান্ত আপনজনদের সাথেই এই লড়াইয়ে জিততে পারবে তো? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।